বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখে না। এই সরকার এবং উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, এই জ্বালানি কি আপনাদের বাবার টাকায় কেনা হচ্ছে নাকি? জনগণের ট্যাক্সের টাকায় কেনা এই জ্বালানি বন্ধ করার আপনারা কে? আপনাদের সেই কোনো অধিকার নাই, আপনাদের কোনো জনগণেরও ম্যান্ডেট নাই, আপনারা জীবনে একটা ভোটও কোনোদিনও পান নাই। আর হাসিনার আমলে 15 বছরে পিয়ন কামাইছে 400, আর এখন 9 মাসে কামাইছে 350। এই হলো গিয়া এদের দুর্নীতির মাত্রা। বর্তমান সরকার তারা বাংলাদেশের সমস্ত কিছু সবার দাবি তাদের কানে পৌঁছায়, কিন্তু আমাদের ঢাকা দক্ষিণ সিটিবাসীর দাবি কেন জানি তাদের কানে পৌঁছায় না। এই ব্যাপারে তারা দেখেও দেখছে না, শুনেও শুনছে না। আমরা বলতে চাই, এই যে এই ধরনের নব্য স্বৈরাচারী মনোভাব যে এই বর্তমান সরকার দেখিয়েছে, এটা আসলে আমাদের সবাইকে হতবাক করেছে। আমরা বিস্ময়ের সাথে তাকিয়ে দেখলাম যে এতদিন যাবত আমরা আন্দোলন করে চলেছি বর্তমান সরকারের পক্ষ থেকে, তারপরেও আমরা দেখেছি যে ক্রমাগত এই বর্তমান সরকারের পক্ষ থেকে তারা ষড়যন্ত্র করে চলেছে প্রতিনিয়ত, কিভাবে আমাদের এই আন্দোলনকে দমানো যায়, কিভাবে আমাদের এই আন্দোলনকে বিতর্কিত করা যায়, কিভাবে জনগণের সামনে ভুলভাবে আমাদের কার্যক্রমকে উপস্থাপন করে আমাদেরকে কোনোভাবে দমানো যায় কিনা, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা যায় কিনা, সেই চেষ্টা তারা লিপ্ত হয়েছে। এবং বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা, সেও ক্রমাগত মিথ্যাচার করেছে আমাদের এই আন্দোলন নিয়ে। সে বারে বারে বলেছে এখানে আইনি জটিলতা রয়েছে, এখানে সাবজুডিস ম্যাটার রয়েছে এবং অন্যান্য কথা বলেছে। অথচ বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট থেকে, আপিল বিভাগ থেকে এই জিনিসটা বহু আগে নিষ্পত্তি হয়ে গিয়েছে। তারপরেও যদি সে বলে যে এখানে আইনি জটিলতা রয়েছে, তাহলে আমি বলবো যে এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখে না। যখন আমরা আমাদের আন্দোলন নিয়ে রাজপথে অবস্থান করলাম, তখনও কিন্তু আমাদেরকে একটা মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল যে এই সরকার এই বিষয়টি সুরাহা করবে, এবং এই ধরনের একটা আশ্বাস দিয়ে আমাদের সাথে প্রতারণা করে, আপনাদের সাথে যারা আন্দোলন করেছেন দীর্ঘদিন যাবত আপনাদের সাথে প্রতারণা করে। আমরা তখন বলি যে ঠিক আছে, আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রাজপথ ছেড়ে দিয়ে চলে আসি, এবং আমরা আশা করেছিলাম যে সরকার হয়তো একটা যৌক্তিক সমাধানের দিকে এই আন্দোলনটাকে নিয়ে যাবে এবং এটার একটা যৌক্তিক পরিণতি তারা ঘটাবে। কিন্তু আমরা দেখেছি যে তারা আসলে মিথ্যা কথা বলে আমাদের এই আন্দোলনটাকে রাজপথ থেকে সরিয়ে আনার জন্য তখন এই কাজটি করেছে, কিন্তু পরবর্তীতে তারা কোনো ধরনের পদক্ষেপ নেয় না। এর মধ্যে গত পরশুদিন সন্ধ্যায় আপনাদেরকে বলতে চাই যে বর্তমান যে স্থানীয় সরকার যে উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ, সে সরাসরি ফোন করে আমাদের নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিল যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে গাড়িগুলোকে ব্যবহার করা হয়, সেই গাড়িগুলোতে যাতে জ্বালানি বন্ধ করে দেওয়া হয়। এবং তার উদ্দেশ্য ছিল যদি বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য কার্যক্রম সেটাকে বন্ধ করা যায় বা সেটাকে স্থবির করা যায়, সেই দায়টা আমাদের উপরে পরদিন চাপাবে এবং মিথ্যা প্রচারণা মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করে আমাদের এই আন্দোলনটাকে ক্ষতিগ্রস্ত করবে, আমাদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করবে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র আমরা সফল হতে দেই নাই। আমি খালি এই সরকার এবং উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, এই জ্বালানি কি আপনাদের বাবার টাকায় কেনা হচ্ছে নাকি? জনগণের ট্যাক্সের টাকায় কেনা এই জ্বালানি বন্ধ করার আপনারা কে? আপনাদের সেই কোনো অধিকার নাই, আপনাদের কোনো জনগণেরও ম্যান্ডেট নাই, আপনারা জীবনে একটা ভোটও কোনোদিনও পান নাই। অতএব আপনাদেরকে একটা বিশেষ পরিস্থিতিতে ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে বসানো হয়েছিল যে আপনারা দ্রুততম সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করে জনপ্রতিনিধি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা প্রস্থান করবেন। কিন্তু আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি এই সরকারের বিভিন্ন উপদেষ্টারা, বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যাপক দুর্নীতি, ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়েছে। আর হাসিনার আমলে 15 বছরে পিয়ন কামাইছে 400, আর এখন 9 মাসে কামাইছে 350। এই হলো গিয়া এদের দুর্নীতির মাত্রা। আপনারা জানেন যে এই স্থানীয় সরকার সচিবালয়ে একটি অগ্নিকাণ্ডের ঘটনার পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এই উপদেষ্টা নগর ভবনে তারা অফিস করছিল। তারা যখন এখানে অফিস করতে শুরু করে, তখন এখানকার
বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং অন্যান্য বিষয়গুলোতে এখানে তারা ব্যাপক লুটপাট সাধন করে এবং জনগণের ট্যাক্সের টাকা তারা এখানে চুরি করে তারা তাদের যে পোষ্য ব্যক্তিরা রয়েছেন তাদের মাধ্যমে সেগুলোকে লুটপাট করে তারা আর্থিকভাবে লাভবান হয়ে তারা ভালো লেগেছিল, মজা পেয়ে গিয়েছিল, যার কারণে পরবর্তীতে আমাদের এই আন্দোলন শুরু করার পরের দিন যখন লেজ গুটায় আসিফ পালায় গেল তখন তার ভিতরে একটা হিংসা, একটা প্রতিশোধের আগুন কাজ করছে যে এখান থেকে যে তাকে বের করে দেয় সে ঢাকা শহরের জনগণ সেটার বিরুদ্ধে সে প্রতিশোধ নিবে।